ঘুষ ও সরকারি নথি জালিয়াতির মামলা থেকে অব্যাহতি পেলেন না ডোনাল্ড ট্রাম্প। মামলার সঙ্গে ব্যক্তিগত স্বার্থ জড়িত বলছেন আদালত। প্রবল আপত্তির মুখেই ভারতের সংসদে এক দেশ এক ভোট বিল পেশ। মোদী সরকারের একদলীয় শাসন কায়েমের চেষ্টা দাবি বিরোধীদের। এবং রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বাংলাদেশ। মন্তব্য মার্কিন পররাষ্ট্র দফতরের। আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের স্বাধীনতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে সিরিয়ার মাটিতে আইডিএফের উপস্থিতি বাড়বে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি অধিকৃত গোলান মালভূমির নিরাপদ অঞ্চলে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে দখলদার বাহিনী। মধ্যপ্রাচ্যের দেশটির নাজুক পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সিরিয়ায় দীর্ঘ সময় ধরে আসাদ সরকারের স্বেচ্ছাচারিতা, গৃহযুদ্ধের সময় সংঘটিত নানা অপরাধের প্রমাণ সংগ্রহে দেশটিতে একদল প্রতিনিধি পাঠাবে জাতিসংঘ। এ বিষয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এর কাছে একটি চিঠি পাঠায় সংস্থাটি। এদিকে সিরিয়া ও এর বাইরে দেশটির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। তারা জানায় 3 সপ্তাহে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, ফিরেও এসেছেন অনেকে। শাসন ব্যবস্থা পরিবর্তনের অর্থ এই নয় যে মানবিক সংকট কেটে গেছে। নাজুক পরিস্থিতিতে তাদের আরও বেশি মানবিক সহায়তা প্রয়োজন। এ অবস্থায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও দ্রব্যমূল্য চরম আকারে বৃদ্ধি পেয়েছে। জ্বালানির পাশাপাশি পরিবহন ব্যবস্থা সবকিছুর মূল্যই ঊর্ধ্বমুখী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। স্বৈরাচারী শাসকের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিরিয়ার পরিস্থিতি। রাজধানী দামেস্কের বাসিন্দারা নতুন সিরিয়া গঠনের স্বপ্ন দেখলেও দেশটিতে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। জ্বালানি তেলের সংকটের কারণে ধস নেমেছে পরিবহন ব্যবস্থায়। সরবরাহ ঘাটতির কারণে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এতে চরম বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা। খাবারের হার অস্বাভাবিক হারে বেড়েছে, তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দোকানপাট খুলতে শুরু করেছি। জ্বালানি স্টেশনে গ্যাস পর্যাপ্ত পরিমাণে নেই, শুধুমাত্র রাস্তায় জ্বালানি কেনা যায়, তবে দাম অনেক বেশি। দীর্ঘদিনের সংঘাতের পর সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন বাশার আল আসাদের পতনের উদযাপনের মধ্যে কারখানাগুলো বন্ধ থাকায় খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটেছিল, তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকে ফিরে আসতে শুরু করেছে বলে মত তাদের। আমরা এক ধরনের শূন্যতার মধ্যে বাস করছি। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে খাবার বা পানীয় কিভাবে জোগাড় করব তা বুঝতে পারছি না। গেল 8 ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দামেস্ক দখলে নিলে রাশিয়ায় পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেয় বাশার আল আসাদ। এর মাধ্যমে আসাদ ও তার পরিবারের 5 দশকের শাসনের অবসান ঘটে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। ইসরায়েলের তেল আবিবে হাইপারসনিক মিসাইল হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মিসাইলটি প্রতিহত করা হয়েছে। একই দিনে ইয়েমেনে হাউথিদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। স্থানীয় সময় সোমবার তেল আবিব শহরকে লক্ষ্য করে একটি শক্তিশালী হাইপারসোনিক মিসাইল ছোড়ে তারা। একই দিন হাউতির মুখপাত্র ইয়াহিয়া সিনওয়ার এক বিবৃতিতে জানান, ইসরায়েলে হামলার উদ্দেশ্য সফল হয়েছে তাদের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্যালেস্টাইন 2 নামের এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। গাজায় যুদ্ধ বন্ধ না করলে এমন হামলা আবারও চালানো হবে বলে ইসরায়েলকে হুমকিও দেয় গোষ্ঠীটি। ঘুষ ও সরকারি নথি জালিয়াতির মামলা থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অব্যাহতি দেননি যুক্তরাষ্ট্রের আদালত। প্রেসিডেন্ট হিসেবে প্রাতিষ্ঠানিক কাজ সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি পেলেও এই 2 মামলা খারিজ না করার আদেশ দিয়েছেন নিউ ইয়র্কের আদালত। মামলা দুটির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ জড়িত বলে জানান আদালত।
নির্বাচিত হওয়ার আগে বা পরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। কিছুদিন আগে ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন প্রাতিষ্ঠানিক কাজের মামলা থেকে দায়মুক্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের আদালত। এই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা তার বিরুদ্ধে হওয়া ঘুষ ও নথি জালিয়াতির মামলা বাতিলের আবেদন করেন। মামলার চাপে প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের কাজ করা কঠিন হবে বলে উল্লেখ করে তা প্রত্যাহারের যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। তবে আপিল বিভাগে এ যুক্তি কাজে লাগেনি। ঘুষ দেওয়ার ঘটনা ও ব্যবসায়িক নথি জালিয়াতির সঙ্গে ট্রাম্পের প্রাতিষ্ঠানিক কোনো যোগসূত্র নেই জানিয়ে 41 পাতার রায় দেন আদালত। নিউ ইয়র্কের ম্যানহাটনের এই আদালতের রায়ে আরও বলা হয়, ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এই মামলার বিচার কাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না বলে জানিয়েছে আদালত। যদিও এই বিষয়ে ট্রাম্পের আইনজীবীরা কোনো মন্তব্য করেননি, তবে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, আপিল বিভাগে হেরে গেলেও সুপ্রিম কোর্টের সাহায্য নিতে পারবেন ট্রাম্প। এক্ষেত্রে সিদ্ধান্ত নবনির্বাচিত প্রেসিডেন্টের পক্ষেই যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা আরও জানান, প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন আদালত ট্রাম্পকে কারাভোগের সাজা না দিতে পারলেও প্রেসিডেন্সির মেয়াদ শেষ হলে এই সাজা কার্যকর করা যেতে পারে। তা না হলে কারাভোগের পরিবর্তে জরিমানা সহ অন্যান্য সাজাও দেওয়া যেতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিন গাজা যুদ্ধ এবং সিরিয়া পরিস্থিতি নিয়েও খোলামেলা আলোচনা করেন ট্রাম্প। সিরিয়ার আসাদ সরকারের পতনকে তুরস্কের অবন্ধুসুলভ দখল আখ্যা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। বলেন, দেশটির ভবিষ্যতের চাবি আঙ্কারার হাতে। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি। ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার বিরোধীদের প্রবল আপত্তির মুখেই দেশটির অর্থমন্ত্রী অর্জুন মেঘাওয়াল লোকসভায় বিলটি উপস্থাপন করেন। বিরোধীদের দাবি, এর মাধ্যমে মোদী সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার দেশটির লোকসভায় দুটি বিল উত্থাপন করেন ভারতের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। এদের মধ্যে একটি সংবিধানের 129তম সংশোধন বিল, অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল। একযোগে এই দুটি বিলের বিরোধিতা করেন পার্লামেন্টের বিরোধী কণ্ঠস্বর। তাদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত সহ আদর্শের পরিপন্থী হিসেবে পরিণত হতে পারে। এছাড়া প্রশ্ন উঠেছে বিলটি পাশ হওয়া নিয়েও। বিধিমালা অনুযায়ী সংবিধান সংশোধনে বিল পাশ করতে হলে 2 কক্ষে 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন, যা রাজ্যসভায় সরকার পক্ষের নেই। এই বিল উত্থাপনের জন্য 461টি ভোটের মধ্যে 2/3 ভোট অর্থাৎ 307টি ভোট প্রয়োজন ছিল। সেখানে বিলের পক্ষে ভোট দিয়েছেন 269 জন সদস্য এবং বিরোধিতা করেছেন 198 জন। তাই বিল পাশ করতে প্রয়োজনীয় ভোট জোগাড়ে বিজেপি জোট সরকার কতটা সমর্থ হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে দেশটির আইনমন্ত্রী বলেন, বিল উত্থাপন নির্বাচনী সংস্কারের অঙ্গ, তাই এটি সংবিধানের মূল কাঠামোর কোনো ক্ষতি করবে না। অবশ্য বিরোধীদের অভিযোগ, মোদী সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। অন্তরা সেন, সময় সংবাদ। বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মিয়ানমারের রাখাইন প্রসঙ্গ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বিষয়টি পর্যবেক্ষণ করার কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সবসময় ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় আছে। বাংলাদেশ সরকার এবং জনগণ সবসময় রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। The people and government of Bangladesh have shown generosity in hosting Rohingya refugees who have fled persecution in Burma, and we will continue to work with Bangladesh to support Rohingya and members of other vulnerable communities. সরকার পতনের পর বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। বিষয়টি আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামলানোর আহ্বান জানিয়ে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখাটা জরুরি।
We have been consistent in dealing with this matter with the government of Bangladesh, and that is to make clear to this government of Bangladesh, as we made clear to the previous government of Bangladesh, that we believe media freedoms ought to be upheld, the freedom of the press. শিগগিরই বাংলাদেশের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ম্যাথিউ মিলার। Let me take that back and get you an answer. মৌসুমী সাথী, সময় সংবাদ। হিজাব না পড়লে নারীদের 15 বছরের কারাদণ্ডের আইন আপাতত স্থগিত করেছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাসুদ পেজেশকিয়ানের জোর প্রচেষ্টায় দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই আইন স্থগিতে পার্লামেন্টে চিঠি দেয়। হিজাব ও সতীত্ব আইন বাস্তবায়িত হলে দেশ জুড়ে আরও একটি গণ অসন্তোষের সৃষ্টির শঙ্কায় ইরানের সরকার আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে বলে জানায় গণমাধ্যমটি। ইরানে হিজাব পরা নিয়ে নারী ও আইন প্রণেতাদের মতপার্থক্য নতুন কিছু না। তবে এবার হিজাব পরতে রাজি না হলে ইরানের নারীদের বিরুদ্ধে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ডের আইন পাশের তোড়জোড় শুরু করে দেশটির আইন বিভাগ। একে নাম দেয়া হয় হিজাব ও সতীত্ব আইন। এমনকি কেউ যদি এ আইন নিয়ে কটাক্ষ করেন তার বিরুদ্ধেও শাস্তির বিধান রাখা হয়। গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপক সমালোচনার শিকার হয় তেহরান। বিভিন্ন মানবাধিকার সংস্থার পাশাপাশি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই আইনটি নিয়ে ঘোর আপত্তি জানান। এটি বাস্তবায়িত হলে গণ অসন্তোষ দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরে আইনটি সংস্কারের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট। অবশেষে বিতর্কিত ওই আইন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আইনের সংস্কারের পর বাস্তবায়নের জন্য ইরানের পার্লামেন্টে চিঠি পাঠানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু বিষয় সংশোধনের পর আবারও পার্লামেন্টে উত্থাপনের কথা রয়েছে। তবে কতদিন আইনটি স্থগিত রাখা হবে এ বিষয়ে কিছুই জানা যায়নি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ইরানিরা। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। ইউক্রেনের জন্য পশ্চিমাদের সামরিক সহায়তার দায়িত্ব নিয়েছে ন্যাটো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো বিরোধী মনোভাবের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ হত্যাকাণ্ডে কিয়েভকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দিমিত্রি মেদভেদেভ। লেফটেন্যান্ট জেনারেলের হত্যাকাণ্ডে কিয়েভকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। বলেন, তদন্ত সবে শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বের করে কিয়েভে থাকা মূল হোতাদের নিশ্চিহ্ন করা হবে। যুক্তরাষ্ট্রের বদলে এখন থেকে ইউক্রেনের জন্য পশ্চিমাদের সামরিক সহায়তার দায়িত্ব নিয়েছে ন্যাটো। মঙ্গলবার এক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এর মূল উদ্দেশ্য হল ন্যাটো বিরোধী মনোভাবাপন্ন ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। এই পদক্ষেপের ফলে পশ্চিমা সামরিক জোট রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে আরও সরাসরি ভূমিকা রাখতে পারবে। তবে এতে জোটের নিজস্ব বাহিনীর সম্পৃক্ত হবার কোনো সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা বলছেন, দায়িত্ব হস্তান্তর সত্ত্বেও ইউক্রেনের ওপর এর প্রভাব সীমিত হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সহায়তা কমিয়ে দিলে ইউক্রেনের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে। মৌসুমী সাথী, সময় সংবাদ। কানাডা সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে পাঠানো এক চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি। রয়টার্স বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরেই তিনি পদ ছেড়েছেন। নতুন অর্থমন্ত্রী হিসেবে ডমিনিক লিব্লাঙ্কের নাম ঘোষণা করেছেন ট্রুডো। বর্তমানে তিনি জনসুরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া। চিঠিতে তিনি কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে মতবিরোধের কথা উল্লেখ করেন। বলেন, পরিস্থিতি বিবেচনায় সৎ ও কার্যকরী সিদ্ধান্ত হিসেবে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলা করতে কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে। এতে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গেও দ্বিমত পোষণ করেন ক্রিস্টিয়া। বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রীর এই পদত্যাগের কারণে ট্রুডো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন। এর আগে শুক্রবার কানাডার অর্থমন্ত্রী হিসেবে ক্রিস্টিয়াকে আর দেখতে চান না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এর বদলে তাকে মন্ত্রিসভার অন্য কোনো পদ গ্রহণের পরামর্শ দেন ট্রুডো। এদিকে ক্রিস্টিয়ার পদত্যাগের পর সোমবার রাজধানী অটোয়ার রিডাউ হলে এক অনুষ্ঠানে নতুন অর্থমন্ত্রী হিসেবে ডমিনিক লিব্লাঙ্কের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর ছোটবেলার বন্ধু লিব্লাঙ্ক বর্তমানে কানাডার জনসুরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2000 সালে নিউ ব্রান্সউইক থেকে প্রথমবারের মতো পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো নারী ব্যান্ড দলের সঙ্গীত অ্যালবাম প্রকাশ পেয়েছে। রক্ষণশীল দেশ হওয়া সত্ত্বেও এই অ্যালবামের মুক্তিতে নারীর অগ্রযাত্রায় নতুন দ্বার খুলেছে বলে মনে করছেন সিরা ব্যান্ড দলের সদস্যরা। অনুশীলনে ব্যস্ত শিল্পীরা নির্দ্বিধায় বাজিয়ে চলেছেন গিটার, ড্রাম সহ নানা বাদ্যযন্ত্র। পরবর্তী পারফরম্যান্সের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌদি আরবের একমাত্র ব্যান্ড দল সিরা রক। সম্প্রতি তাদের একটি অ্যালবামও মুক্তি পেয়েছে। সিরা রক ব্যান্ডের সদস্য 6 জন। ক্লাসিক্যাল আরবি গানের সঙ্গে নিজেদের সুরের মিশ্রণে এক একটি গান তৈরি করেছেন তারা। ব্যান্ড দলটির সদস্যদের দাবি, গানগুলো সৌদির সঙ্গীত জগতে নতুন মাত্রা যোগ করবে। My family, my friends, my community have been very, very supportive. আমার পরিবার, বন্ধুবান্ধব, সম্প্রদায় আমার সঙ্গীত শিল্পী হয়ে ওঠার এই যাত্রাকে সমর্থন করেছেন। এই গিটারটি সেই গিটার যা আমি বাজিয়েছিলাম আমার প্রথম শোয়ের সময়ে। এই গিটারটি আমার মা 15 কিংবা 16 বছর বয়সে উপহার হিসেবে আমাকে দিয়েছিলেন। My mother when I was 15-16. ডিসেম্বরের 4 তারিখ মুক্তি পাওয়া সিরা ব্যান্ড শুধুমাত্র সঙ্গীত জগতেরই নয়, এটি সৌদি আরবের সাংস্কৃতিক অঙ্গনে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার একটি নিদর্শন বলে মনে করেন ব্যান্ডের শিল্পীরা। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ঘুষ ও সরকারি নথি জালিয়াতির মামলা থেকে অব্যাহতি পেলেন না ডোনাল্ড ট্রাম্প। মামলার সঙ্গে ব্যক্তিগত স্বার্থ জড়িত বলছেন আদালত। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।